মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ইরান চুক্তি মেনে নেওয়ার জন্য ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। একই সঙ্গে মনে করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েল। নেতানিয়াহুর মন্ত্রিসভার কিছু সদস্য প্রকাশ্যেই এই চুক্তির বিরোধিতা করছেন এবং মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করছেন। তাদের উদ্দেশ্যে ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। যুক্তরাষ্ট্রের হুমকি কি ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনছে? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। চাপ যতই থাকুক, নিজের অবস্থান থেকে এক চুলও নড়ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং শান্তি চুক্তির সম্ভাবনাকে পুরোপুরি ভেস্তে দিতে পর্দার আড়ালে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অবস্থান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরায়েল সমর্থক সদস্যদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি করেছে। নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক, তাই যুক্তরাষ্ট্রকে সমঝোতা থেকে সরাতে এখন নতুন পরিকল্পনার পথে হাঁটছেন তিনি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক হারলান উলম্যান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উলম্যান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে অস্থিতিশীল এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ। তিনি এই চুক্তি ভেঙে দিতে চান। নেতানিয়াহু প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা না করলেও তিনি চুক্তিটি নিয়ে অসন্তুষ্ট। উলম্যানের মতে, ট্রাম্প সবার সামনে নেতানিয়াহুকে সতর্ক করে বোঝাচ্ছেন যে শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু ট্রাম্পেরই আছে। এর ফলে ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহু দুর্বল হয়ে পড়েছেন এবং তার বিরোধীরা সুবিধা পেয়ে যাচ্ছেন, যা আগামী নির্বাচনে নেতানিয়াহুর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এ বিষয়ে ইসরায়েলের প্রতি খুবই কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। 18 জুন ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সহ আরব দেশগুলোকে এই চুক্তিটিকে সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান ভ্যান্স। আমি একটি প্রতিবেদনে দেখেছি নেতানিয়াহু ক্ষোভে ফেটে পড়েছেন। নেতানিয়াহুর মন্ত্রিসভার কিছু সদস্য প্রকাশ্যেই এই চুক্তির বিরোধিতা করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প হলেন এই মুহূর্তে পুরো বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। গত 3 মাসে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার 2/3 তৈরি হয়েছে আমেরিকার মানুষের হাতে এবং সেগুলোর খরচ জুগিয়েছে আমেরিকার করদাতারা। ইসরায়েলের কেউ যদি মনে করে থাকেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা মার্কিন প্রেসিডেন্ট, তবে তাদের বাস্তবতায় ফিরে আসা উচিত। নিজেদের দেশের আসল পরিস্থিতিটা তাদের বোঝা উচিত। শান্তি স্থাপনের চলমান প্রচেষ্টার মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, লেবাননে বিমান হামলা চালিয়ে নেতানিয়াহু মূলত 2টি শান্তি চুক্তি একসঙ্গে নস্যাৎ করার চেষ্টা করছেন। এর একটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি, আর অন্যটি হল এই চুক্তির হাত ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে হতে যাওয়া সম্ভাব্য শান্তি প্রক্রিয়া। ইরান মধ্যপ্রাচ্যে একটি নতুন প্রতিরোধ সমীকরণ তৈরি করতে চাইছে। এই সমীকরণ অনুযায়ী বৈরুত বা লেবাননের যে কোনো জায়গায় ইসরায়েল হামলা চালালে ইরান সরাসরি দেশটির উপর পাল্টা আঘাত হানবে। নেতানিয়াহু মূলত ইরানের এই চেষ্টাকে শুরুতেই রুখে দিতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি সই হলেও ভেস্তে গেছে দুই পক্ষের সরাসরি বৈঠক। লেবানন জুড়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠক নয় বলে সাফ জানিয়েছে ইরান। এদিকে যুদ্ধবিরতির পরেও লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। সবশেষ হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 18 জন সাধারণ লেবানিজ। হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনাও। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে পারবে ইরান আমেরিকা, নাকি ব্যর্থ হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি আটকানোর সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার দুই পক্ষের মধ্যে শুরু হওয়া 60 দিনের আলোচনা পর্ব ভেস্তে দিতে মরিয়া ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর লেবানন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে বর্বর নেতানিয়াহুর দেশ। দক্ষিণ লেবাননে রাতভর আগ্রাসী হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে সাধারণ লেবানিজদের সাথে প্রাণ হারিয়েছে 4 ইসরায়েলি সেনাও। লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি ঠেকাতে না পারলেও সুইজারল্যান্ডে দুই পক্ষের মুখোমুখি বৈঠক ভেস্তে দিতে পেরেছে নির্লজ্জ জায়নবাদী ইসরায়েল। লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠক শুরু হবে না বলে সাফ জানিয়েছে খামেনির দেশ। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের ছলচাতুরিতে কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে পারবে ইরান ও আমেরিকা, নাকি ব্যর্থ হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা? গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার 3 মাসেরও বেশি সময় পর এখনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হতে না পারলেও প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কাতারে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মতো মার্কিন নেতারাও চান লেবাননে বন্ধ হোক ইসরায়েলি নৃশংসতা। সামাজিক মাধ্যমের পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুতেই বাগে আনতে পারছেন না। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নস্যাৎ করতে ইসরায়েলের আপ্রাণ চেষ্টা ভেস্তে দিয়ে যে সমঝোতা স্মারক সই করেছে ইরান ও আমেরিকা, তার সুফল দেখতে শুরু করেছে বিশ্ববাসী। হরমুজ প্রণালী দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল। ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবৈধ নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল। সদ্য সই হওয়া সমঝোতা স্মারকে থাকা সব বিষয়ে একমত না হলেও ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা থেকেই চুক্তিতে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসাও করেন খামেনি। তবে মূল শান্তি আলোচনায় আমেরিকা অতিরিক্ত দাবি তুললে বা বাড়াবাড়ি করলে গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন। এদিকে সমঝোতা স্মারককে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সামরিকভাবে পুরোপুরি পরাজিত হয়েছে তেহরান। অবশ্য এতে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন দেওয়ার শর্ত নিয়ে ট্রাম্পের সমালোচনায় মুখর মার্কিন কংগ্রেস সদস্যরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শেষ হতে না হতেই ওয়াশিংটনের রাজনীতিতে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে বিশাল অঙ্কের টাকার হিসাব। যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরানকে $3,000 কোটি দেওয়ার কথা বলা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আমেরিকা $1 দেবে না। তাহলে এই বিপুল অর্থ আসবে কোথা থেকে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানকে $1 দেবে না আমেরিকা। যুদ্ধবিরতির শর্ত হিসেবে তেহরানকে যে $30,000 কোটি দেওয়ার কথা, সেই বিপুল অর্থ তাহলে কোত্থেকে আসবে, এটা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শেষ হতে না হতেই এত বিশাল অঙ্কের টাকার হিসাব নিয়ে ওয়াশিংটনের রাজনীতি এখন উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা সমঝোতা চুক্তি অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত ইরান পুনর্গঠনে তৈরি করা হবে $300 বিলিয়ন তহবিল। সেক্ষেত্রে এখন বড় প্রশ্ন হলো, এত বিশাল ফান্ড তাহলে আসবে কোথা থেকে? আমেরিকার সাধারণ মানুষ যখন তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে, তখন ইরানকে এত বড় সুবিধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এমনটাই বলছেন ট্রাম্প বিরোধী একটি বড় পক্ষ। তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকারী জেডি ভ্যান্স দাবি করেছেন, মার্কিন করদাতাদের 1 সেন্টও ইরানের তহবিলে যাবে না। এই বিশাল টাকার যোগান আসবে মূলত মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলো এবং অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের পকেট থেকে। ইরানের অর্থনীতিতে বিনিয়োগ করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি বজায় রাখাই হবে অর্থলগ্নিকারীদের মূল স্বার্থ। ইরানকে $300 বিলিয়ন তহবিল গঠনে সহায়তার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি চমকে দিয়েছিল আন্তর্জাতিক মহলকে। তবে এই অর্থ কোত্থেকে আসবে সেটা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই দেখা গেছে নানা রকম প্রতিক্রিয়া। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, এত বিপুল পরিমাণ টাকা দিয়ে দেশের অভ্যন্তরীণ আবাসন ও স্বাস্থ্য খাতের বড় বড় সমস্যা দূর করা যেত। এমনকি ট্রাম্পের নিজ দলের কিছু কট্টরপন্থী নেতাও মনে করছেন এই বিষয়টি ইরানকে অনেক বড় ছাড় দেওয়ার শামিল।
সম্প্রতি ট্রাম্প পেজেশকিয়ান স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এই $300 বিলিয়ন তহবিল কিভাবে কাজ করবে সেটা ঠিক করতে আরও 60 দিন আলোচনা চলবে। অবশ্য ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ইরান যদি নিজেদের আচরণ পুরোপুরি না বদলায় এবং চুক্তির শর্ত না মানে তাহলে এই সুবিধার কিছুই পাবে না তেহরান। বিশ্লেষকেরা বলছেন, ইরানের পাওনা এই বিশাল অঙ্কের টাকা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি করবে চরম নাটকীয়তার ঝড়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং ইরান আমেরিকা চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও কাটেনি বিশ্ব জ্বালানি বাজারের আসল সংকট। গত 4 মাসে বাজার থেকে গায়েব হয়ে গেছে প্রায় 115 কোটি ব্যারেল তেল। পরিস্থিতি এতটাই বেগতিক যে আমেরিকার জরুরি তেলের রিজার্ভ এখন 43 বছরের মধ্যে সর্বনিম্ন। তেল সরবরাহ স্বাভাবিক করতে আরও কয়েক মাস লাগবে, যার ধাক্কা লাগতে পারে আগামী গ্রীষ্মেই। বিশ্ব কি তবে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে? হাফিজুল ইসলামের আরও একটি ডেস্ক রিপোর্ট। গত 4 মাসে বিশ্ববাজার থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে 115 কোটি ব্যারেল তেল। ইরান ও আমেরিকার মধ্যে চুক্তির পর যুদ্ধ থামলেও আসল সংকট কেবল শুরু হলো। বিশ্বের জ্বালানি বাজারের লাইফলাইন এখনও প্রায় অচল হয়ে আছে। পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা বোঝা যায় জরুরি তেলের মজুদের দিকে তাকালে। আমেরিকার মতো শক্তিশালী দেশের তেলের রিজার্ভ এখন 43 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এসে ঠেকেছে। চলমান সংকট সামাল দিতে না পারলে আগামী 4 সপ্তাহের মধ্যে পুরোপুরি খালি হয়ে যেতে পারে বিশ্বব্যাপী তেল জমা রাখার উল্লেখযোগ্য সংখ্যক ট্যাঙ্ক। হরমুজ প্রণালীর নৌপথ আবার খুলে দেওয়া হলেও রাতারাতি তেল পাওয়া সম্ভব নয়। সমুদ্রের গভীরে বিছানো সি মাইন পরিষ্কার করা, খালি জাহাজ পাঠানো এবং সংশ্লিষ্ট দেশগুলোর নতুন করে তেল উৎপাদন শুরু করতে কয়েক মাস সময় লাগবে। এতদিন পর্যন্ত আমদানি নির্ভর রাষ্ট্রগুলোকে টিকে থাকতে হবে সামান্য পরিমাণ তেল ব্যবহার করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম সাময়িকভাবে কমেছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। বিশ্ববাজারে তেলের ঘাটতির মূল প্রভাব পড়বে আগামী গ্রীষ্মে। ফলে সাধারণ মানুষকে তখন বর্তমান সময়ের চেয়ে চড়া দামে জ্বালানি কিনতে হতে পারে, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। তবে পুরোপুরি নিরাশ হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। যুদ্ধের আগে বিভিন্ন দেশের ভাণ্ডারে প্রচুর অতিরিক্ত তেল জমা ছিল, সেই মজুদ এখনো পুরোপুরি ফুরিয়ে যায়নি। এছাড়াও উৎপাদনকারী দেশগুলো যদি মুনাফা লাভের জন্য দ্রুত নতুন তেল বাজারে ছাড়ে, সেক্ষেত্রে বড় কোনো বিপর্যয় ছাড়াই জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। তেলের এই শূন্যতা থেকে মুক্তির নতুন কোনো সমাধান আসবে নাকি বিপদ আরও বাড়বে, আগামী কয়েক সপ্তাহেই মিলবে সেই উত্তর। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের গুরুত্বপূর্ণ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। বিশ্লেষকদের মতে এই জয় শুধু বার্নহ্যামের পার্লামেন্টে প্রত্যাবর্তনই নয়, বরং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর আসন থেকে তিনি সরছেন না, যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত আছেন তিনি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের রাজনীতিতে কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। উত্তর পশ্চিম ইংল্যান্ডের ম্যাকারফিল্ড আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে তিনি শুধু পার্লামেন্টেই ফেরেননি, ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ব্রিটিশ রাজনীতি ও নিজ দলের লেবার পার্টির মধ্যেই বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে দেখা দিয়েছে আস্থাহীনতা। স্থানীয় নির্বাচনে তার নেতৃত্বে বড় পরাজয়ে তোপের মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রীর উপর আস্থাহীনতায় পদত্যাগ করেছেন বেশ কয়েকজন মন্ত্রীও। কিং অব দ্য নর্থ নামে পরিচিত বার্নহাম উপনির্বাচনে পেয়েছেন প্রায় 55% ভোট। অন্যদিকে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির প্রার্থী পেয়েছেন মাত্র 35% ভোট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 1963 সালের পর কোনো একক সংসদীয় আসনের নির্বাচন এত বড় জাতীয় রাজনৈতিক গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হলে বার্নহামকে অবশ্যই পার্লামেন্টের সদস্য হওয়ার প্রয়োজন ছিল, যা এই নির্বাচনে জয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। নির্বাচনের শুরুতেই প্রধানমন্ত্রী প্রার্থীর মতো করেই প্রচারণা করেছেন মেয়র অ্যান্ডি বার্নহাম। সংসদীয় উপনির্বাচনে নিজের জয়কে ব্রিটিশ রাজনীতিতে পরিবর্তনের নতুন মোড় বলে বিবেচনা এনে তার।
this part of the world, people here. গত কয়েক মাস ব্রিটেনের জনগণ পরিবর্তন চাইছে। তারা চায় জীবনযাত্রার মান বাড়ুক, উপার্জন বাড়ুক, যাতে সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আমি এই পরিস্থিতি বদলাতে চাই। আমি মনে করি পরিবর্তনের জন্য এটাই আমাদের শেষ সুযোগ। আমরা এই সুযোগটা গ্রহণ করব এবং ব্রিটেনের জন্য একটি নতুন পথ তৈরি করব। Respond to that. বার্নহামের জয়টি এমন এক সময় এলো যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক জীবনে চলছে চরম কঠিন সময়। জাতীয় নির্বাচনে বড় জয় পাওয়ার মাত্র 2 বছরের মাথায় তার জনপ্রিয়তা নেমেছে তলানিতে। একের পর এক নীতিগত পরিবর্তন, সিদ্ধান্তহীনতা এবং দলের অভ্যন্তরীণ বিভক্তি তার নেতৃত্বকে ফেলেছে প্রশ্নের মুখে। গত মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকেই স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। দলের প্রায় 1/4 এমপি তার নেতৃত্বে আস্থা হারিয়েছেন। এমনকি প্রতিরক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও এরই মধ্যে পদত্যাগ করেছেন। দলের ভেতরে বাইরে চাপ থাকা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরে আসতে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী। উপনির্বাচনে বার্নহামের জয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি, তবে সাফ জানিয়েছেন নেতৃত্ব ধরে রাখতে যে কোনো প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির কথা। অ্যান্ডির জয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি আমাদের দলের জন্য সম্পদ। তবে দলের নেতৃত্বের জন্য যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা বা নির্বাচন হয়, আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি বারবার বলেছি, নেতৃত্বের এই দায়িত্ব থেকে আমি কখনো সরে আসব না। উপনির্বাচনে বার্নহামের জয় দলের ভেতর ব্যাকফুটে ফেলে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে। জনমত জরিপগুলোর মতে বার্নহামকে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দেখা হচ্ছে। দলীয় সদস্যদের ভোটে সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর দিউরি হামানিতে হামলা চালিয়েছে আল কায়েদা সমর্থিত সশস্ত্র সংগঠন। এই হামলায় মারা গেছে অন্তত 35 জন। বৃহস্পতিবার ভোরবেলায় ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই বিমানবন্দর ও তার আশপাশে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় নাইজারের সেনা সদস্যদের সাথে চলে ব্যাপক গোলাগুলি। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, বৃহস্পতিবার সেনাবাহিনীর প্রতিরোধে মারা গেছে 22 সন্ত্রাসী। এছাড়াও 11 সেনা সদস্য সহ 2 জন বেসামরিক নাগরিক মারা গেছে এই সংঘর্ষে। নাইজার প্রশাসন জানিয়েছে, হামলার পর পুরো বিমানবন্দর এলাকার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং হামলার পর পালিয়ে যাওয়া বাকি হামলাকারীদের খুঁজতে আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ চিরুনি অভিযান চলছে। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা JNIM। এই সংগঠনটি আল কায়েদার সাথে সরাসরি সম্পৃক্ত। গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সংলাপের রূপরেখা তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের নেতারা। আলোচনাকে ফলপ্রসূ বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সাবেক বিরোধী দলীয় আইন প্রণেতা দিনো রাফিগুয়েরা 8 বছর নির্বাসিত জীবন কাটানোর পর বৃহস্পতিবার ভেনেজুয়েলায় ফিরে মধ্যস্থতা বৈঠকে যোগ দেন। রাজধানী কারাকাসে জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে তিনি 2015 থেকে 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করা বিরোধী দলীয় আইন প্রণেতা প্রতিনিধি হিসেবে অংশ নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, ভেনেজুয়েলায় অবাধ ও উন্মুক্ত সমাজ গড়ে তুলতে পরিকল্পিত প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ এই বৈঠক। এই বছরের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কমান্ডো অভিযানে দেশ থেকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যায় মার্কিন সেনারা। তখন থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। এদিকে অর্থনৈতিক সংস্কারের নজির